হাই এভরিওয়ান। সো আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর আর প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর নিয়ে। তো এই দুটো হচ্ছে আজকের লাস্ট পার্ট, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখবো, আর ফাইনালি নিউক্লিয়ার ফিশনটা কিভাবে হয় তার একটা বিস্তারিত একটা কনসেপ্ট তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে? তো এটা হয়ে গেলে আমার হচ্ছে থার্মাল বেসড পাওয়ার স্টেশন, এই দুটো কভার হয়ে যাচ্ছে, কোল বেসড আর নিউক্লিয়ার বেসড। এরপর আমরা হাইড্রো ইলেকট্রিকে চলে যাবো। তো বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর আমরা জানি যে নিউক্লিয়ার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মেন কম্পোনেন্ট, মেন মেশিনসটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে আমরা জানি যে সেটা দু টাইপের হয়, তাই না? একটা ক্যাটাগরিতে ভাগ করলে পরে। তো সেটা হচ্ছে যে রিঅ্যাক্টরটা কি ধরনের, সেখানে স্টিম জেনারেট হচ্ছে না স্টিম জেনারেট হচ্ছে না, তার ভিত্তিতে। তো যে যে রিঅ্যাক্টরের ভেতরে ইটসেলফ স্টিম ডাইরেক্টলি প্রডিউসড হয় তাকে হচ্ছে বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর বলে। এর কিছু সুবিধা আছে, কিছু খারাপ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তো বেসিক্যালি এখানে কি হয়, এটার ভেতরে আমরা হচ্ছে এনরিচড ইউরেনিয়ামকে ব্যবহার করি, ঠিক আছে? ইউরেনিয়াম এনরিচ মানে সমৃদ্ধ ইউরেনিয়াম যেটা, সেটাকে আমরা ব্যবহার করি। তারপরে এখানে যে মডারেটর কুল্যান্ট, কুল্যান্ট কি? অ্যাকচুয়ালি নিউক্লিয়ারের যে নিউক্লিয়ার ফুয়েলটা আছে সেটাতে যখন নিউট্রন দিয়ে স্ট্রাইক করা হয়, বোম্বার্ড করা হয়, তখন সেখানে নিউক্লিয়ার ফিশনটা শুরু হয়। তো এর ফলে কি হয়, সেখান থেকে একটা এনার্জি রিলিজ হয়, ফাইনালি আমরা সেটা হিট রূপে পাই। তো ফলে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা নিজে সম্পূর্ণ হিটটা খুব বেশি বেড়ে গেলে তো স্বাভাবিকভাবে আমাদের কি হয়ে যাবে, পুড়ে যাবে, ওটা নিজে গলে যাবে, বা পরবর্তীকালে ওটা বিস্ফোরণ ঘটাবে, তাই তো? তো সেটাকে ঠান্ডা রাখার প্রয়োজন, তাহলে আমাদেরকে রিঅ্যাক্টরের ভেতরে যে কোর আছে, যেখানে ফুয়েলটা এক্স্যাক্টলি রাখা আছে, সেটা হিট হতে থাকে, তো তাকে কুল করার প্রয়োজন, কুলিং করার প্রয়োজন। তো এর জন্য আমাদের একটা কুল্যান্টের প্রয়োজন পড়ে। কোথাও হয়তো আমরা দেখেছি যে সোডিয়াম ব্যবহার করা হচ্ছে, কোথাও ভারী জল যেটাকে হচ্ছে হেভি ওয়াটার বলে, সেগুলো ব্যবহার করে। কোনো ক্ষেত্রে ওয়াটারকেও ডাইরেক্ট একটা বা লাইট ওয়াটার যাকে বলে, তো সেটা ব্যবহার করা হয়। এই পার্টিকুলার বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরের মধ্যে এখানে হেভি জলের প্রয়োজন নেই। এখানে মডারেটর রূপে আমরা সিম্পল আমরা হচ্ছে ওয়াটার এবং কুল্যান্ট রূপে আমরা ওয়াটারকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো সেটা হচ্ছে লাইট ওয়াটার হলেই হবে। এই ক্ষেত্রে এই ধরনের যে এখানে ফিগারে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরের একটি ছবি। এখানে সেন্টারে কোর আছে যেখানে ফুয়েলটা রাখা আছে। এই ধরনের রিঅ্যাক্টরের ক্ষেত্রে নিচের দিক থেকে আমরা হাই প্রেসার পাম্পের থ্রু ওয়াটারটাকে এর মধ্যে এন্টার নিই। যে ওয়াটারটা উপর দিকে যখন ফুয়েলের গা দিয়ে যেতে থাকে, তখন কি হয়, ফুয়েলের গা থেকে হিটটা নিয়ে ওয়াটারটা নিজে ইটসেলফ কি হয়, হিটেড হয়ে ওঠে এবং বয়েল হয়ে যায়। বয়েল ডাইরেক্টলি রিঅ্যাক্টরের চেম্বারের ভেতরে যে ভেসেলসটা আছে, একটা চারদিক থেকে সিল্ড একটা ভেসেল, সেই ভেসেলের ভেতরেই কিন্তু স্টিমটা জেনারেট হয়, এবং সেই স্ট্রিমটা কি হয়, বেরিয়ে চলে আসে হচ্ছে আমাদের ওপর হেড থেকে, ওপর দিক থেকে স্ট্রিমটা বেরিয়ে আসে দিয়ে এটা নেক্সট লেভেলে আমাদের টারবাইনে যায়। তো এখানে কোথাও কোনো হিট এক্সচেঞ্জারের প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে একটা ডেডিকেটেড জিনিস দরকার, সেটা হচ্ছে যে আইদার এটা একটা স্টিলের বড়, এই যে ফুয়েলটা আছে, ফুয়েল গুলো প্যালেট গুলোকে বা ফুয়েল রডটা তৈরির সময় আমরা কি করি, এটাকে মেনলি একটা স্টিলের মোটা একটা স্টিলের টিউবের ভেতরে বা জাস্ট মিনিট, ওটা আমি নাম বলে দিচ্ছি, মেবি জার্কোনিয়াম হবে, জার্কোনিয়াম হয়ে, দাঁড়াও এটাকে রেখে দেওয়া হচ্ছে। ওকে, ঠিক আছে, তুমি আপাতত স্টিলটাই জানো, আমি পরে দেখলে আমি বলে দিচ্ছি এটা, ঠিক আছে? তো তার মধ্যে এটা কি করা হয়, এটাকে আটকে রাখা হয়, ঠিক আছে? এই ধরনের রিঅ্যাক্টরের ক্ষেত্রে অজস্র কিছু সুবিধা আছে। এই ধরনের রিঅ্যাক্টরটা যেটা প্রেসারাইজ রিঅ্যাক্টর হয়, সেটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি খুব ভালো কম্পেয়ার টু প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর। প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টরের থেকে এটা অনেক বেশি থার্মাল এফিসিয়েন্ট, ঠিক আছে? 30 to 20% বেশি আর কি, ঠিক আছে? মোর এফিসিয়েন্ট হয় এটা, কারণ এখানে হিট এক্সচেঞ্জার নেই, সেখানে হিট লস হয় না, ডাইরেক্টলি একটা হয়ে যাচ্ছে, তো এটা কস্টটাকে কমিয়ে দেয়। আমি অ্যাডভান্টেজের ঘরে আসলে সেটা বিস্তারিত বলছি। একটু ডিজাইনটার বাকি পার্টটা দেখে নিই, যেখানে অবশ্যই বেরিলিয়ামের আমাদের কি আছে,
রড গুলো আছে, তাই না, কন্ট্রোল রড গুলো আছে, যেগুলো ফুয়েলের ভিতরে পর্যন্ত ঢুকে যেতে পারে সম্পূর্ণরূপে। তো এই কন্ট্রোল রড গুলো কি করে, বেসিক্যালি যে নিউট্রন গুলো ইনিশিয়ালি জেনারেট হয় ফিশনের ফলে, সেই নিউট্রন গুলোকে অ্যাবজর্ব করে নিতে সাহায্য করে। রড যত বেশি ফুয়েলের ভেতরে চলে যায় তত বেশি নিউট্রন সে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, এবার পার্টিকুলার এই ধরনের রিঅ্যাক্টরের যে অ্যাডভান্টেজ গুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। তো অ্যাডভান্টেজের মধ্যে ফার্স্টই হচ্ছে হিট এক্সচেঞ্জার সার্কিট ইজ এলিমিনেটেড। তাহলে হিট এক্সচেঞ্জার সার্কিট এখানে থাকে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ রিডাকশন ইন কস্ট অ্যান্ড গেইন ইন থার্মাল এফিসিয়েন্সি। তাহলে কস্টও কমে যায় এবং থার্মাল এফিসিয়েন্সি বৃদ্ধি পায়, কম্পেয়ার অ্যাজ টু পিডব্লিউআর বা প্রেশারাইজ ওয়াটার রিঅ্যাক্টর। বিডব্লিউআর বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরের এটা সুবিধা। নেক্সট হচ্ছে as water is allowed to boil inside the reactor, রিঅ্যাক্টরের ভেতরে যেহেতু ওয়াটারটা বয়েল করছে, the pressure inside reactor vessel is considerable lower than in case of PWR। তার মানে যেহেতু এই রিঅ্যাক্টরের কোরের ভেতরে এখানে কি হচ্ছে, ফুয়েলের কাছেই ওপর দিকটা হোক বা ফুয়েলের কাছাকাছি হোক, কি হচ্ছে, ডাইরেক্টলি ওয়াটারটা স্টিমে পরিণত হচ্ছে। ফলে এই ভেসেল যেটা, এটা টোটাল যে সিল জায়গাটা, এটা কিন্তু খুব বেশি মানে তোমাকে খুব বেশি স্ট্রং হতে হয় না, যেটা কম্পেয়ার টু প্রেশারাইজ ওয়াটারের ক্ষেত্রে হওয়া দরকার। কারণ এর ভিতরে প্রেশারটা অনেকটা কম হয়, অনেকটাই কম কম্পেয়ার টু প্রেশারাইজ ওয়াটার রিঅ্যাক্টরের ক্ষেত্রে, যেটা অনেক বেশি হয়। ফলে এখানে কি হয়, আমরা কিছু লাইট ওয়েট ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করতে পারি, ফলে আমাদের কিছুটা কস্ট সেভিং হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য বিডব্লিউআর সাইকেল ইজ মোর এফিশিয়েন্ট দ্যান দ্য পিডব্লিউআর সাইকেল। তো এই যে সাইকেলসটা যে যেখান দিয়ে পার্টিকুলারলি আমাদের এই যে সাইকেলের উপর নির্ভর করে চলছে, তো সেই সাইকেলটা অনেক এফিশিয়েন্ট কম্পেয়ার টু যদি পিডব্লিউআর এর যে সাইকেলের উপরে ভিত্তি করে চলছে সেই সাইকেলের তুলনায়। নেক্সট হচ্ছে দ্য মেটাল সারফেস টেম্পারেচার ইজ লোয়ার দ্যান দ্য ইন দ্য কেস অফ পিডব্লিউআর সিন্স বয়েলিং ওয়াটার অফ দ্য ইনসাইড রিঅ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা দেখো, এই যে ভেসেলটা আছে, এই যে ভেসেলের যে ওয়াল গুলো আছে, এখানে যে টেম্পারেচারটা সেটা কিন্তু অনেক কম হবে, কারণ বেসিক্যালি ওয়াটারটা ডাইরেক্টলি এখানে স্টিমে পরিণত হয়ে যাচ্ছে। তাই স্টিম যখন যায়, ওয়াটারের ভেতরে এক্সট্রা আরো অতিরিক্ত হিট এনার্জি কি হয়, অ্যাড হয়ে যায়, ফলে ওভারঅল এই টেম্পারেচারটা একটু কম থেকে যায়। ওকে, তো আমরা স্টিমও ডাইরেক্টলি জেনারেট করে নিচ্ছি, ফলে এর প্রেশার কমে যাচ্ছে এফিসিয়েন্সিটা, আর ইজিলি আর কি হচ্ছে, টেম্পারেচারটাও একটু লোয়ার থাকছে কম্পেয়ার টু কার, সবসময় আমরা পিডব্লিউআর প্রেশারাইজ ওয়াটার রিঅ্যাক্টরের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, নেক্সট অ্যাডভান্টেজ, a BWR is more suitable than the PWR. In fact, BWR is commonly known as self-controlled reactor. দেখো, বিডব্লিউআর এর ক্ষেত্রে কি হয়, এটা এটা সবচেয়ে প্রেফারেবল একটা মোড যাকে ইউজ করা হয়, আর এটা কমনলি সবচেয়ে বেশি কি হয়, এটাকে বলা হয় যে সেলফ রেগুলেটেড। এর ভেতরে নিজে থেকে এটা রেগুলেট করতে পারে, সেলফ অটোমেটিক্যালি, এই যে কনস্ট্রাকশন গতভাবে এর নিজেই রেগুলেট ইন নেচারে হয়। ঠিক আছে, এবার নেক্সট, আমার গলাটা একটু খারাপ হয়েছে, এই ডিসঅ্যাডভান্টেজও আছে। তো মেনলি এখানে দুটো ডিসঅ্যাডভান্টেজকে তোমাদেরকে বলা হয়েছে। তো ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ, there is a possibilities of radioactive content contaminations in the turbine mechanism should there occurred any further of fuel element, sorry, should there occur any failure of fuel element। তো বলছি যদি ফুয়েল এলিমেন্টের মধ্যে কোনো ফেলিয়ার্স হয়, ফুয়েল এলিমেন্টটা দেখা যাচ্ছে আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা তার মধ্যে কোনো পার্টিকলস তৈরি করে ফেলছে, ছোট ছোট পিসে ওটা লেগে যাচ্ছে, তো এরকম টাইপের ধরো ফেলিওর হলো, তাহলে সেগুলো মিক্সড হয়ে যাবে, স্টিমের সঙ্গে মিক্সড হয়ে গিয়ে সেটা টারবাইন ব্লেডের দিকে চলে আসবে, ফলে টারবাইন ব্লেডটা কন্টামিনেট হবে, টারবাইন থেকে লিক হওয়ার সম্ভাবনা থাকবে। সো এই কিন্তু একটা বড় প্রবলেম আছে। আর এখানে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে টারবাইন ইটসেলফ নিজেও কিন্তু যেহেতু ডাইরেক্টলি স্টিমের সংস্পর্শে আসছে, সো এটাকেও কিন্তু একটা কন্টেন, যে আমাদের ডোমটা আছে, রিঅ্যাক্টরের যে ডোম আছে কংক্রিট দিয়ে তৈরি করা বড় বিল্ডিং, তার ইনসাইডের ভেতরে রেখে দিতে হয়, কারণ সব জায়গাটাই কন্টামিনেশনের ভয় থাকে। ঠিক আছে, সম্ভাবনা থাকে। তো অবশ্যই এটাকে সম্পূর্ণ সিল করে একটা জায়গায় তৈরি করা হয়, কারণ এখানে কোনো সেপারেটার নেই। ডাইরেক্ট ইউরেনিয়াম ফুয়েলের কাছ থেকে যে স্টিমটা তৈরি হয়ে আসছে সেটা ডাইরেক্টলি ইউরেনিয়াম ফুয়েলের কাজ দিয়ে আসছে। ঠিক আছে, ফলে সেখান থেকে ওই স্টিমটা নিজে ইটসেলফ রেডিও অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং হচ্ছে, এবং সেই ফলে কি হচ্ছে পারে আদার্স পার্ট গুলো যেগুলো আছে টারবাইন, সেগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ
হয়ে যায়। নেক্সট হচ্ছে দেয়ার ইজ ওয়েস্টেজ অফ স্টিম রিজাল্টিং ইন লোয়ারিং অফ থার্মাল এফিসিয়েন্সি অন দ্য পার্ট লট অপারেশন। এটা কি বলছে যে দেখো বেসিক্যালি কোরটা গরম হয়ে যাচ্ছে, সমানে স্টিম প্রডিউস করছে। হ্যাঁ, স্টিম যখন হয়ে যাচ্ছে এই স্টিমটাকে তোমাকে ডাইরেক্টলি ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? এটা তো ওয়াটার ফর্মে নেই যে ওটা আরো মোর হিটেড করে রাখলাম, সেটা স্টিম হয়ে গেছে। তো স্টিমটাকে যথেষ্ট সাফিসিয়েন্টলি হিট হয়ে গেছে, একে আর ওভার হিটেড করার কোনো মেকানিজম নেই যেটা আমি অতিরিক্ত হিট দিয়ে দেবো। ফলে কি হচ্ছে, যখন তোমার লোড অনেক কম হয় সেক্ষেত্রে স্টিম থেকে সম্পূর্ণ এনার্জিটা কিন্তু বেরিয়ে যায় না, কিসে না টারবাইন। ফলে সেখানে অনেকটা থার্মাল এফিসিয়েন্সির উপরে কিন্তু এফেক্ট আসে, ঠিক আছে? ফলে সেই স্টিমের ভেতরে সাফিসিয়েন্ট তখন অনেক বেশি হিট থেকে যায় যেটা এক্সট্রাক্ট হয় না। ফলে সেটাকে আবার ডাইরেক্টলি ওয়াটার স্প্রে করে কি করতে হয়, সেটা কন্ডেন্সারের ভেতরে ডাইরেক্ট ওয়াটার স্প্রে করে আবার ওয়াটারে কনভার্ট করা হয়, করে সেটাকে আবার নিচের পার্ট দিয়ে, রিঅ্যাক্টরের নিচের পার্ট দিয়ে আমাদের এন্ট্রি করতে হয় প্রেসারাইজ করে। তো এখানে থার্মাল একটা ওয়েস্টেজ কিন্তু তৈরি হয়। নেক্সট হচ্ছে পিডব্লিউআর, প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টর। প্রেসারাইজ ওয়াটার রিঅ্যাক্টরের যদি ছবিটা দেখো ফিগার 6 এ, এখানে দেখো আগের মতনই সিস্টেম, কিন্তু এখানে আমরা কুল্যান্ট মডারেটর রূপে নর্মাল লাইট ওয়াটার বা হেভি ওয়াটার ব্যবহার করতে পারি। আর ব্যবহার করতে পারি এখান থেকে এইখানে কোথাও স্টিম জেনারেট হচ্ছে না, এটা টোটালটা একটা সিল্ড একটা জায়গা, যেখানে কি আছে, যেখানে এই ওয়াটারটা হিট হয়ে গিয়ে সেটা চলে যায় আমাদের হিট এক্সচেঞ্জারে। হিট এক্সচেঞ্জারের ভেতরে টিউব ফর্মে অনেক পাত আছে, সেই পাতগুলো দিয়ে এই পার্টিকুলার হিটেড ওয়াটারটা গিয়ে আবার ব্যাক করে, ব্যাক করে সেকে আবার প্রেসারাইজ করে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে রিঅ্যাক্টরের ভেতরে। কিন্তু এই যে হিট এক্সচেঞ্জার আছে, হিট এক্সচেঞ্জারে একটা নিচের পার্ট দিয়ে দেখো আমাদের ওয়াটারকে ফিট করছি, তাহলে নিচ দিয়ে যে ওয়াটারটাকে আমরা ফিট করছি সেই ওয়াটারটা এই টিউবগুলোর সংস্পর্শে আসছে, ফলে সেই টিউব থেকে হিটটা নিয়ে নিচ্ছে, নিয়ে তারা ওপর দিকের একটা লোয়ার ড্রাম মতন আছে সেখানে চলে যাচ্ছে, সেখানে গিয়ে একটা প্রেসারটা একটু রিলিফ পাচ্ছে, পেয়ে ওখানে স্টিম জেনারেট হচ্ছে। তো বেসিক্যালি এটা একটা স্টিম ড্রাম যেখান থেকে স্টিমটা জেনারেট হচ্ছে। এই স্টিমটাকে নিয়ে গিয়ে আমরা কি করছি, আমরা টারবাইনে দিচ্ছি। এখানে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে ডাইরেক্টলি ইউরেনিয়াম ফুয়েল থেকে যে ওয়াটারটা থাকছে সেই ওয়াটারের সঙ্গে কিন্তু এই দিকের ফিড হওয়া ওয়াটারে কোনো কানেকশন থাকে না, ফিজিক্যাল কানেকশন নেই। ফলে এই দিকের ওয়াটারটা রেডিও অ্যাক্টিভ হয় না। ফলে এই স্টিমটাকে আমরা বাইরে, ডোমের বাইরে নিয়ে এসে সেখানে টারবাইন বিল্ডিং এ নিয়ে যেতে পারি, ঠিক আছে? বড় সিস্টেমে সবসময় অ্যাডভান্স সিস্টেমগুলোতে এটাই করা হয়, কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও সেগুলোকে ওভারকাম করা হয়, করে তারপরে করা হয়েছে। সিমিলার ওয়েতে এখানেও সেই কন্ট্রোলিং রড গুলো আছে যেগুলো দিয়ে বেসিক্যালি ফুয়েলের মধ্যে নিউট্রনটাকে অ্যাবজর্ব করা হয়। আর যদি মডারেটর বলো, যে একটা ফুয়েল রড থেকে আরেকটা ফুয়েলের যে প্যালেট গুলো তৈরি করা হয়, হ্যাঁ, বা প্যালেট দিয়ে দিয়ে যে রড গুলো তৈরি করা হয় তাদের মধ্যে সেপারেটর রূপে বা মডারেটর রূপে এখানে কি ব্যবহার হচ্ছে, ওয়াটার নিচে ইটসেলফ কাজ করছে। এই ধরনের কনস্ট্রাকশনের ক্ষেত্রে অবশ্যই খুব ভেসেলটাকে খুব স্ট্রং হতে হয়, কারণ আরো বেশি স্ট্রং হতে হয় কম্পেয়ার টু বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টরের থেকে বেশি স্ট্রং হতে হয়, ঠিক আছে? কারণ এখানে বেশি প্রেসারাইজ করে রাখা হয়, প্রেসারের মাত্রা প্রায় 140 কেজি পার সেমি স্কোয়ার, এরকম মাপে একটা প্রেসারে কিন্তু থাকে, মানে 140 কেজি কেজি সেমি বা কেজি সেমি যে প্রেসারটা আছে সেই প্রেসারে কিন্তু আমাদের থাকে, জাস্ট কেজি পার সেমি স্কোয়ার, সরি একটুখানি কারেক্ট করে নাও। তো 140 কেজি পার সেমি স্কোয়ার, তো প্রতি সেমি স্কোয়ার 140 কেজি একটা ওয়েট যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে যে প্রেসারটা হয় সেরকম একটা প্রেসার আর কি, প্রত্যেকটা একক সেন্টিমিটার ক্ষেত্রফলের উপরে এরকম একটা প্রেসার কিন্তু এটা থাকে। এটা নর্মাল বললাম, এর থেকেও বেশি প্রেসারাইজ সিস্টেম আছে যেগুলোতে অনেক বেশি প্রেসার থাকে। তো এখানে একটু বেশি পরিমাণ পার্ট আছে, যেরকম হিট এক্সচেঞ্জার আছে, এখানে স্টিম ড্রাম্প আছে, ঠিক আছে? এতে কি হয়েছে, হিট এক্সচেঞ্জার থাকার ফলে সুবিধা হচ্ছে যে সেপারেট করতে পেরেছে দুটো ওয়াটারের ভিতরে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিছু থার্মাল এফিসিয়েন্সি নষ্ট হয়, কারণ এখানে কিছুটা হিট কিন্তু লস হয়ে যায় এনভায়রনমেন্টের মধ্যে বা বাইরে, ঠিক আছে? সম্পূর্ণ এই রিঅ্যাক্টরের ভেতরে থাকা হিটটা কিন্তু ট্রান্সফার হয়ে যায় না এই ওয়াটারে, কিছুটা আবার রিটার্ন করে আসে, ঠিক আছে? তো ফুল ইউটিলাইজেশনটা এখানে হয় না। তো এই ধরনের রিঅ্যাক্টর গুলোর যে সমস্ত সুবিধাগুলো আছে সেটা একটু দেখে নিই। তো সুবিধার ক্ষেত্রে a pressurized water is relatively compact in size in compare with the other type। তো এটা কম্প্যাক্ট ইন সাইজে হয়,
মানে কম্প্যাক্ট একটা সাইজ এটা তৈরি করা যায়। দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ব্রিডিং প্লুটোনিয়াম। দেখো প্লুটোনিয়ামের এখানে একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ইটস গুড। প্লুটোনিয়ামটা এগেইন আবার সেটাকে নিউট্রনের ধাক্কা খেলে সেখান থেকে আবার মোর এনার্জি তৈরি করে তারা আবার অন্য দুটো পার্টিকেলে ভেঙে যেতে পারে। তো প্লুটোনিয়াম বেটার সেই জায়গার ক্ষেত্রে। তো আহ, কি হয়, এই প্লুটোনিয়ামটা বেসিক্যালি একটা চারপাশে একটা ঘেরা ইউরেনিয়ামের একটা লেয়ার পড়ে যায় তার উপরে 238, ঠিক আছে? এই জিনিসটার সম্ভাবনা হয়। নেক্সট হচ্ছে দ্য রিয়াক্টর হ্যাজ এ হায়ার পাওয়ার ডেন্সিটি। পাওয়ার ডেন্সিটি যদি দেখা যায় তাহলে সেটা বেশি হয় এই ধরনের রিয়াক্টরে। ডিউ টু ইউজ অফ হিট এক্সচেঞ্জার, contamination of fission product is containment of fission product is oh no due to use of heat exchanger containment of fission product is জাস্ট এই লাইনটা একটু বোধহয় প্রবলেম হয়েছে। এটাতে কি হবে, এখানে হবে হচ্ছে যে হিট এক্সচেঞ্জার যেহেতু আছে সেক্ষেত্রে কি হয়, কন্টামিনেশন হওয়া, কন্টেনমেন্ট হওয়া, দূষণ হয়ে যাওয়ার তুলনায় সেটা কি হয়ে যায়, অনেকটা পসিবিলিটিসটা কমে যায় কিন্তু, ঠিক আছে? অ্যান্ড ইনএক্সপেন্সিভ সাবস্টেন্স যেরকম হচ্ছে লাইট ওয়াটার। অ্যাকচুয়ালি হেভি ওয়াটার যেটা হয় সেটা ম্যানুফ্যাকচারিংটাও খুব ডিফিকাল্ট হয়ে ওঠে এবং কি হয়, হেভি ওয়াটারে খুব দাম হয়, কস্টলি হয়, ঠিক আছে? তো হেভি ওয়াটার সহজে ইজিলি অ্যাভেলেবেল নয়, ফলে হেভি ওয়াটারটা কি হয়, একটু দাম বেশি পড়ে। তো হেভি ওয়াটারও ব্যবহার করতে হয় না, এখানে লাইট ওয়াটার ব্যবহার করলে হয়। ইট ক্যান বি ইউজ অ্যাজ মডারেটর কাম কুল্যান্ট কাম রিফ্র্যাক্টর। এই তিন রকম জিনিসের জন্যই কিন্তু আমরা কি করতে পারছি, লাইট ওয়াটারটাকে ব্যবহার করতে পারছি এই ধরনের রিঅ্যাক্টরের ব্যাপারে। দ্য রিঅ্যাক্টর রেসপন্স টু সাপ্লাই মোর পাওয়ার when the load increased, ঠিক আছে? এই ধরনের রিঅ্যাক্টরকে যদি পাওয়ার বৃদ্ধি পেয়ে যায় তাহলে অনেক বেশি লোড কিন্তু বা মোর পাওয়ার কিন্তু সে দিতে পারে। কারণ বেসিক্যালি এখানে একটা রিঅ্যাক্টরের ভেতর প্রেসারাইজ অবস্থায় যে ওয়াটারটা আছে সেই ওয়াটার কিন্তু অনেক বেশি হিট কিন্তু অ্যাবজর্ব করে রাখে, ধরে রাখে, ঠিক আছে? ফলে এটা কিছু সুবিধা। ডিসঅ্যাডভান্টেজও অনেক আছে, যেরকম হচ্ছে দ্য মডারেটর রিমেন আন্ডার হাই প্রেসার। অবশ্যই মডারেটর তো টোটাল যে এই যে ভেসেলসটা এটা হাই প্রেসারে থাকে, এ স্ট্রং প্রেসার ভেসেল ইজ রিকোয়ার্ড। তাহলে অবশ্যই স্ট্রং প্রেসার ভেসেল, তাহলে কস্ট বাড়িয়ে দেবে সেই ক্ষেত্রে, তাই না? আর সেফটি মার্জিনসটা অনেক বেড়ে যাবে, যখনই প্রেসারাইজ করে রাখা হচ্ছে খুব স্বাভাবিক সেফটিটা অনেক বেড়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এক্সপেন্সিভ ক্ল্যাডিং ম্যাটেরিয়াল ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট করোশন। দেখো উপর দিয়ে যে লেয়ার দেওয়া ম্যাটেরিয়ালের যাতে ভেতরে কোনো করোশনস না তৈরি হয়, ঠিক আছে, তার জন্য একটা ক্ল্যাডিং করা হয়, উপর দিয়ে একটা মেটালের একটা প্রলেপ দেওয়া হয়। তো সেই জন্য দিতে হয়, এক্সপেন্সিভ মেটাল দিয়ে দিতে হয়। দেয়ার ইজ এ হিট লস ডিউ টু ইউজ অফ হিট এক্সচেঞ্জার। আমি আগেই বলেছি যে হিট এক্সচেঞ্জার যেহেতু ব্যবহার করা হয় সেখানে কিছু না কিছু হিট কি হয়, লস হয়ে যায়, সম্পূর্ণটা আমরা স্টিমের ভেতরে ট্রান্সফার করতে পারি না। ইন কম্পেয়ার টু আদার টাইপ অফ মোর এলাবোরেট সেফটি ডিভাইস আর রিকোয়ার্ড। অবশ্যই এখানে অনেক বেশি সেফটি ডিভাইস কিন্তু এখানে প্রয়োজন পড়ে, ঠিক আছে? ঠিক আছে, এগুলোকে আমরা অনেক কিছু জিনিসকে আমাদের তৈরি করার সময় কনসিডার করতে পারি, কিছু জিনিসের জন্য আহ, পরিবর্তন করতে পারি, দিয়ে ওভারঅল একটা জায়গায় এসে আমরা কিন্তু এই ধরনের রিঅ্যাক্টরকে ব্যবহার করি, ঠিক আছে? নেক্সট পার্ট, দ্য রিঅ্যাক্টর লিক্স ফ্লেক্সিবিলিটি, ল্যাক ফ্লেক্সিবিলিটি। হ্যাঁ, এখানে ফ্লেক্সিবিলিটি কম। দিস রিকোয়ার দ্য রিঅ্যাক্টর টু বি শাট ডাউন বিফোর চেঞ্জিং and there is difficult in the fuel element design and fabrication. দেখো যেহেতু একটা প্রেসারাইজ কন্টেনারের সিস্টেমে আছে সেখানে ফুয়েলটাকে ট্রান্সফার করা, যে ফুয়েলগুলো লাইফ শেষ হয়ে গেছে সেগুলোকে বার করে নেওয়া এগুলো সো ইজি হয় না। সেক্ষেত্রে কি হয়, রিঅ্যাক্টরটাকে পুরো বন্ধ করে দেওয়ার প্রয়োজন পড়ে, কন্টিনিউয়াস অপারেশনে রাখা সম্ভব হয় না, চেঞ্জিং এর টাইমে বহু ক্ষেত্রে ডিফিকাল্টিস আসে। ফ্যাব্রিকেশন মানে তৈরি করার ক্ষেত্রেও কি হয়, এটা একটা ডিফিকাল্ট তৈরি করে। নেক্সট হচ্ছে দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ পিডব্লিউআর ইজ অ্যাজ লোয়ার অ্যাজ 20%। তো 20% মতন তার কি থার্মাল এফিসিয়েন্সি কিন্তু কম হয়, ঠিক আছে? less uh, less compare with that record of PWR and BWRs among disadvantages are, so এগুলো বলা হলো। The extremely high cost of the heavy water extremely high cost, তার জন্য হচ্ছে প্রবলেম অফ দ্য লিকেজ অ্যান্ড ভেরি হাই স্ট্যান্ডার্ড অফ ডিজাইন এটসেট্রা। তো এইগুলো মেনলি ফোকাস ছিল আমাদের টোটাল এই দু টাইপের রিঅ্যাক্টরের মধ্যে দেখার জন্য। নেক্সট আমরা একটা টপিক নিয়ে আলোচনা করে শেষ করি, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন অ্যান্ড ফিউশন। আমি জানি না ফিউশনটাকে বিস্তারিতভাবে বলাই হয়নি, তো মেনলি ফিশনটাকে বলা হয়েছে। ফিশন মানে পারমাণবিক বিভাজন, ঠিক আছে? নিউক্লিয়ার
ফিশন। আর নিউক্লিয়ার ফিউশন, ফিউশন মানে হচ্ছে পারমাণবিক সংযোজন, যেটা সূর্যের কোরের ভেতরে হয়। সূর্যের ভেতরে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে, প্রচুর পরিমাণ হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, বেসিক্যালি হাইড্রোজেনেই তৈরি আর কি। তো এই হাইড্রোজেনটা সেখানকার এনভায়রনমেন্টটা ভাবো, হাইলি প্রেসারাইজ কোর যদি দেখো, সেখানে হাইলি প্রেসারাইজ, প্রেসারের মাত্রা এত বেশি, হাই টেম্পারেচার মানে কয়েক মিলিয়ন ডিগ্রি টেম্পারেচার, এরকম একটা জোনের ভেতরে সেখানে একটা নিউট্রন গিয়েও বা দুটো হাইড্রোজেন এত বেশি আনস্টেবল হয়ে আছে, তারা এত বেশি কাঁপছে, চলছে, ওর মধ্যে মুভমেন্ট এত বেশি হচ্ছে যে একে অপরের সঙ্গে যখন ধাক্কা লাগছে তখন কি হচ্ছে, তারা একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে, তাতে নিউক্লিয়াসটা পুরো জুড়ে যাচ্ছে, কেমিক্যাল রিয়াকশন না, পুরো একদম নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে, হয়ে কি হচ্ছে, তারা সম্পূর্ণ জুড়ে যাচ্ছে, জুড়ে একটা নতুন একটা আহ, উম, দুটো ফ্র্যাগমেন্ট জুড়ে একটা নতুন এলিমেন্ট তৈরি করছে, যেমন হচ্ছে হিলিয়াম, দুটো হাইড্রোজেন জুড়ে একটা হিলিয়াম। এবার ব্যাপারটা হচ্ছে দুটো হাইড্রোজেনের যা ওয়েট হয় তার তুলনায় হিলিয়ামের ওয়েট একটু কম, একটা হিলিয়ামের ওয়েট একটু কম, তো বাকি রিমেন হিটটা ওয়েটটা কোথায় যাচ্ছে, দুটো হাইড্রোজেনের ওয়েটের একটা অংশ তো নতুন প্রোডাক্ট তৈরি করলো, বাকি ওয়েটটা বা তার ভরটা কনভার্ট হয়ে যাচ্ছে অ্যাজ হচ্ছে এনার্জি, বা মাসটা কনভার্ট হচ্ছে অ্যাজ এ এনার্জি, ঠিক আছে। তো এখানে আমরা জানি যে অ্যালবার্ট আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র, তো সেটা হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার, সেটা অ্যাপ্লিকেবল হয়ে ওঠে, যদি ওটা কমপ্লিট একটা সূত্র না, সেটা হচ্ছে পার্টিকুলার একটা কেস, ইকুয়ালস টু এমসি স্কোয়ার, সেখান থেকে আমরা জানতে পারি যে এনার্জি আর মাস বা ভরের মধ্যে ডাইরেক্টলি রিলেশনসটা, যে একটা একটা মাস যদি কনভার্ট হয় সম্পূর্ণ, তাহলে কতটা এনার্জি সেটা হবে, বা একটা এনার্জি যদি সম্পূর্ণ মাসে কনভার্ট হয় তাহলে কতটা মাস হবে সেটা। তো এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, যেটাকে তোমাদের বিশেষ বলা হয়নি, কিন্তু এখন আমরা একটু দেখে নিই যে নিউক্লিয়ার, সরি ওটা ফিউশন ছিল, আর আমরা এখন দেখে নেব নিউক্লিয়ার ফিশন, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের রিঅ্যাক্টরের ভেতরে হচ্ছে, যেখানে হচ্ছে পারমাণবিক বিভাজন। এক্ষেত্রে কি হয়, আমরা আগেও বলেছি যে নিউট্রন জেনারেটর থাকে, নিউট্রন জেনারেট করে কি করা হয়, ওই যে ফুয়েলটা আছে এনরিচড ইউরেনিয়াম, বা ইউরেনিয়াম 235 238 যেটাই ব্যবহার করো না কেন, তো তার উপরে বোম্বার্ডেড করা হয়। এর ফলে এই নিউট্রনস গুলো গিয়ে কি হয়, কোরের ভেতরে একদম এন্ট্রি নেয়, একদম একটা যে কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে ভাবো, তার একটা নিউট্রন অতিরিক্ত হয়ে যায় নিউক্লিয়াসে, ফলে সেই নিউক্লিয়াসটা ভেরি আনস্টেবল হয়ে যায়, ভেরি আনস্টেবল হতে হতে গিয়ে সেটা কি হয়ে যায়, সেটা আস্তে আস্তে একটা ড্রামবেলের মতন শেপের দুটো পার্টে ভেঙে যেতে থাকে, দুটো পার্ট তৈরি হয়, ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যায়, দুটো ফ্র্যাগমেন্টে ভেঙে গিয়ে দুটো সেপারেট অপেক্ষাকৃত কম লাইট ওয়েট নিউক্লিয়াস তৈরি করে, নিউক্লিয়াস বিশিষ্ট দুটো আলাদা ম্যাটেরিয়াল তৈরি করে। তো এক্ষেত্রে আমরা জানি যে একটা ইউরেনিয়ামকে ধাক্কা মারলে সেক্ষেত্রে দুটো পার্ট ভেঙে গিয়ে একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্রিপ্টন। তো বেরিয়াম ক্রিপ্টন 92 হয়, আর বেরিয়ামের ক্ষেত্রে 141 হয়, ইউরেনিয়াম কিন্তু 238, তাহলে অপেক্ষিত হালকা হয়ে গেল, 238 235, তাই না? তো এই যে প্রসেসটা যে ব্রেক করে গেল, এই প্রসেসটাকে আমরা কি বলি, ফিশন বলি, নিউক্লিয়ার ফিশন বলি। তো এর ফলে আরো একটা অতিরিক্ত জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে দুটো, একটা বা দুটো কি হয়, নিউট্রন কিন্তু অতিরিক্ত জেনারেট হয় এই প্রসেসে, একটা অ্যাটমস ভেঙে গিয়ে দুটো নতুন নতুন বেরিয়াম আর ক্রিপ্টনে পরিণত হলো, স্টিল সেখান থেকে আরো দুটো নিউট্রন তৈরি হলো, সেই নিউট্রন গুলো কি গিয়ে কি করে, তার পাশাপাশি সম্ভাব্য যেখানে ফিশনটা হওয়া সম্ভব এমন অ্যাটমে গিয়ে কোলাইড করে, এবং করে সেখানে গিয়ে সেইটার থেকে আবার নতুন একটা ফিশন হয়, ঠিক আছে। তো এইভাবে এটা কন্টিনিউ হতে থাকে। আর দেখো, এই টাইমে আরো একটা জিনিস কিন্তু রিলিজ হয়, দ্যাট ইজ আ গামা রেডিয়েশন, ঠিক আছে। এই গামা রেডিয়েশন, এই গামা রেডিয়েশনটাই আস্তে আস্তে গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে অ্যাজ এ হিট রূপে। তো এখানে দেখো তোমাদের একটা ছোট্ট জায়গায় দেখানো যে বিএ বেরিলিয়াম সংকেত, তার মাথায় সাবসে দেওয়া আছে 141, আর ক্রিপ্টন তার মাথায় দেওয়া আছে 92, সেই দুটো পার্টে ভেঙে যাচ্ছে। সেটা কি তোমাদের এখানে ছবিতে দেখানো হয়েছে, যে একটা ইউরেনিয়াম 235 ছিল, সেটাকে একটা নিউট্রন দিয়ে হিট করা হলো, এই নিউট্রনটা এর মধ্যে অ্যাড হয়ে গেল, তখন এটা কোরটা আনস্টেবল হয়ে গেল, অ্যাটমটা দিয়ে অ্যাটমটা একটা ড্রামবেল শেপের দুটো পার্টে ভেঙে গেল। আর একমাত্র এই 235-এর ক্ষেত্রে কি হয়, তিনটে বেসিক্যালি নিউট্রন তৈরি হয়, 238-এর ক্ষেত্রে দুটোই হয়, কিন্তু 235-এর ক্ষেত্রে তিনটে নিউট্রনস কিন্তু জেনারেট হয়। এর মধ্যে দুটো নিউট্রনস হয়তো পাশের কোনো পরমাণুতে গিয়ে মানে আর একটা অ্যাটমে গিয়ে কি করলো,
কানেক্টেড হলো, যে সেখানে আবার রিয়াকশনসটা হলো। কিন্তু আর একটা নিউট্রন কি হয়, সেটা হয়তো বহু ক্ষেত্রেই সেটা হারিয়ে যায়, ঠিক আছে, সেটা নষ্ট হয়ে যায়। এছাড়াও আর একটু সামান্য তথ্য তোমাদের দিয়ে দিয়ে এই রিয়াকশন সম্পর্কে, সেটা হচ্ছে যে এই রিয়াকশন টাইমে শুধুমাত্র যে এই দুটো পার্ট, কিছু নিউট্রন আর গামা রেডিয়েশন হয় তা না, এছাড়াও কিছু সাব পার্টিকেলস তৈরি হয়, যেমন আইসোটোপ তৈরি হয়, বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন যে আদার আদার এলিমেন্টের আইসোটোপ হয়, ঠিক আছে, সেই আইসোটোপ গুলো কিন্তু তৈরি করে, আহ, যার রেঞ্জ গুলো কেমন হয় 35 থেকে 58, এই ভর সংখ্যা পারমাণবিক মাস যেটা বলে তার মধ্যে থাকে। এরকম বহু টাইপের কিন্তু বাই প্রোডাক্ট রূপে এগুলো তৈরি হয়, ঠিক আছে। এবার দেখে নিই একটু চেন রিয়াকশন। হোয়াট ইজ চেন রিয়াকশন? দেখো, ফিশন তো হলো, অ্যাটমেই হলো, সেটা কিভাবে কন্টিনিউ সাস্টেন করছে, সেটার জন্য আমরা বারবার এটা বলেছি, আগেও ডিসকাস করেছি, যে যে নিউট্রনটা অতিরিক্ত জেনারেট হলো একটা ফিশনের ফলে, সেটা গিয়ে নেক্সট কোনো নিউক্লিয়াসে গিয়ে অ্যাটাক করলো, সেখান থেকে গিয়ে কি হলো, সেখান থেকে আরো অতিরিক্ত তার দুটো থেকে আরো অতিরিক্ত দুটো দুটো চারটে বা তিনটে তিনটে ছটা নিউট্রন তৈরি হচ্ছে, সেই ছটা নিউট্রন আবার তার পাশের অন্যান্য সেগমেন্টে গিয়ে অ্যাটাক হচ্ছে, সেখান থেকে মোর মোর ইলেকট্রন নিউট্রনস কিন্তু জেনারেট হচ্ছে। এইভাবে ফ্র্যাকশন অফ সময়ের মধ্যে কি হচ্ছে, একটা বড় অংশে আস্তে 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 শুরু হয়ে যাচ্ছে হচ্ছে রিয়াকশন, সবগুলো ভাঙতে শুরু করে দিচ্ছে, ঠিক আছে, পরমাণুগুলো। তো এইভাবেই এটা হচ্ছে বাড়তে শুরু করে দেয়। বা এইভাবে যদি আনকন্ট্রোলড অবস্থায় রেখে দেওয়া হয়, তাহলে মুহূর্তের মধ্যে, ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে কি হয়ে যাবে, এটা ব্লাস্ট করে দেবে, তাই না, নিজেকে এত বেশি হিট টেম্পারেচার জেনারেট করবে, তার ভিতরে কোডটা নিজের জায়গায় থাকতে পারবে না। তো এটাকে কন্ট্রোল করা হয়, সেখানে আমরা কন্ট্রোল রড, মডারেটর, এই সমস্ত ব্যাপারগুলোকে ইন্ট্রোডিউস করেছি। আদার্স জার্কনিয়াম টাইপের অনেক টাইপের মেটাল ব্যবহার করা, সেগুলো লেয়ার দিয়ে রাখা, তারপরে কুল্যান্ট রূপে ব্যবহার করা, ওয়াটার হোক, সেটা সোডিয়াম হোক, যা হোক, সেগুলো ব্যবহার করা, এগুলো করা হয়। তো এইভাবে বেসিক্যালি চেন রিয়াকশন শুরু হয় এবং সেটা কিন্তু আনকন্ট্রোলড হয়ে যায়, এবং এবং সেটাকে কন্ট্রোল করার প্রয়োজন পড়ে। আর কন্ট্রোল করেই আমরা আজকে যদি একটা বোম না তৈরি করে, আমরা কি তৈরি করেছি, একটা ইউজেবল পারমাণবিক শক্তিকে ব্যবহার করা। দেখো, পারমাণবিক শক্তি দিয়ে দুরকম কাজই করা যেতে পারে। একটা বোম, প্রথম যুগে বোম তৈরি করা হয়, তাই না? তো সেটা আমরা জানি যে আহ, বিশ্বের প্রথম পারমাণবিক বোম যেটা ফেলা হয়, যার একটা ফ্যাট বয় ছিল, একটা লিটল বয়, একটা ফ্যাট বয়। সো এই বোম দুটো আমরা জানি যে আমেরিকা তৈরি করে, এবং আহ, সেটা কি হয় না, পরে জাপানের উপরে প্রয়োগ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাই না? এবং বলা যায় যে এর পরেই প্রায় জাপান ধ্বংস হয়ে যায়, একটা বড় ক্ষমতার লস হয়ে যায়, এবং যুদ্ধটা, দ্বিতীয় যুদ্ধ আস্তে 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 বিরাম নিতে থাকে। কিন্তু এর এফেক্টে প্রচুর ক্ষতি হয়, জীবনে মানুষের প্রাণ যায়। তো সাইন্টিফিক রিসার্চ যেটা একটা অ্যাডভান্সমেন্ট, যেটাকে আমরা জেনেছিলাম, তাকে আমরা বোম তৈরি করেছি এবং সেটাকে অ্যাপ্লাই করেছি, তার ফলে আমরা তার বিধ্বংসী রূপটা দেখেছি। কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যে এই সেম পারমাণবিক শক্তিটাকে আমরা আজকে একটা সুন্দর একটা গঠনমূলক সমাজ তৈরি করার জন্য, একটা এটা মানব কল্যাণের জন্য আমরা কিন্তু একটা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছি। আর জানি যে ইলেকট্রিসিটি আমাদের আজকে কি ভীষণ পরিমাণে প্রয়োজন পড়ে, আমরা ইলেকট্রিসিটি ছাড়া কোনো জায়গা সম্ভব নয় কল্পনা করা, মানে এতটাই আমরা ওতপ্রোতভাবে কানেক্টেড হয়ে আছি। তো এটা কিন্তু আজকের যুগে এটা একটা আশীর্বাদ করতে পারো তোমরা, যেটা কাজ করছে। তো ওভারঅল আমাদের এই ছিল হচ্ছে নিউক্লিয়ার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপরে টোটাল ভিডিও ডিসকাশন। থ্যাংক ইউ। কারণ যদি কোনো প্রশ্ন থাকে, আমি চেষ্টা করবো নতুন কোনো ভিডিওতে সেটা কভার করার। তোমরা জানাবে তোমাদের মত, কোনো প্রবলেম হলে, কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই মেনশন করবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই আমি আহ, দেখাচ্ছি। আর নেক্সট দিন আমি যেটা করব, নেক্সট দিন হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে, তোমরা একটু পারলে দেখে রাখবে বইয়ে, আমি চলে যাবো হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে বা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রাল একই ব্যাপার। তো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, এটা নিয়ে আমরা জানতে চাবো। এখানে বেসিক্যালি কেমন হয় কনস্ট্রাকশন, কোন জিনিসটা কিভাবে কাজ করে। এখানে মেন ব্যাপারটা হচ্ছে এই জলের ভেতরে যে স্রোতটা আছে, জলের মধ্যে যে গতিশক্তিটা আছে, সেটাকে ব্যবহার করা। বা জল যখন কোনো উঁচু জায়গায় আছে, সেটা যখন নিচুর দিকে যেতে চাইছে বা সাফিসিয়েন্ট উঁচুতে আছে, তো উঁচুতে থাকা জলটাকে নিয়ে আমরা নিচু জায়গায় যখন নিয়ে আসি, তখন কি হয়ে যায়, জলের একটা ওপরে থাকা জলের হচ্ছে মধ্যে বেশি শক্তি থাকে, নিচের দিকের জলে কম শক্তি থাকে, ঠিক আছে, এটা গ্র্যাভিটির জন্য হয়। তো এই সময় যে শক্তিটা যে কি হচ্ছে, উপরের জল থেকে নিচের দিকে যখন জলে নিয়ে আসছে, তখন তার স্থিতিশক্তি কমে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, তার গতিশক্তি অনেক বেড়ে গেছে। সেই যে গতিশক্তি, ওটাকেই আমরা হারভেস্ট করি, সেটাকে আমরা বার করে নিয়ে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করি।
আর টোটাল এই যে ঘটনাগুলো ঘটছে এর জন্য এগেন সান ইজ দ্য মেন কি। সান কোথাও সূর্য, কোথাও সমুদ্র থেকে নদী নালা বাষ্প সব জায়গায় সমতল ভূমি থেকে জল নিয়ে যাচ্ছে, নিয়ে মেঘ হচ্ছে, মেঘ হয়ে সেগুলো পাহাড়ে যাচ্ছে, সেখান থেকে জলপ্রবাহের একটা ধারা তৈরি হচ্ছে, তাই না, আস্তে আস্তে বিভিন্ন নদীগুলোর মধ্যে দিয়ে আসছে। বা কোথাও না কোথাও আহ, আম, জোয়ার ভাটা হচ্ছে, যেটা বেসিক্যালি চাঁদ মেন একটা কম্পোনেন্ট। তো সেখান থেকেও আমরা কিন্তু টাইডাল পাওয়ার প্ল্যান্ট বানাতে পারি। টাইডাল পাওয়ার প্ল্যান্টটাও বেসিক্যালি কালেকশন অফ ওয়াটারটা একটু ডিফারেন্ট, বাট অনেকটা সিমিলার। এও যেভাবে কাজ করে সেখানে অনেকগুলো জিনিস থাকে, যেমন টারবাইন আছে, ওয়াটার টারবাইন আছে, জেনারেটিং আছে, বাট হাইড্রোইলেকট্রিকটা ওভারঅল বেসিক্যালি যাই হোক, আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করছি। আজকে থাক, এগুলো নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করবো। তো আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইয়ার কোঅপারেশন।